নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by Sunrise মশলা, স্পেশাল পার্টনার রলি। আজকের সন্ধে দারুণ কাটতে চলেছে, কারণ দারুণ চারজন মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে খেলতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে চারজন আসছেন, তাদের সঙ্গে আগে আলাপ করব, তারপর আড্ডা দেবো, তারপর খেলাধুলা। প্লিজ ওয়েলকাম নমস্কার সবাইকে। নমস্কার। সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, একদম রকিং পুরো। ছোট করে আলাপ করি আগে সবার সঙ্গে। মুন্নি, নমস্কার। নমস্কার দিদি, আমার নাম মুন্নি কোলে, আমি হুগলি জেলার গুড়াপ থেকে আসছি। আচ্ছা। আমার বাড়িতে একটা ছোট্ট শাড়ির বিজনেস আছে। দীপিকা, নমস্কার সুদীপ্তা দি, আমি দীপিকা নস্কর, আমি দক্ষিণ 24 পরগনা বারাইপুর থেকে এসেছি। আচ্ছা। আমি একটা প্রাইভেট হসপিটালে আয়ার কাজ করি। মৌমিতা, নমস্কার সুদীপ্তাদি, আমি মৌমিতা দাস সামন্ত, আমি পশ্চিম মেদিনীপুরের মাতপুরের দক্ষিণ ঢেকিয়া গ্রাম থেকে আসছি। দক্ষিণ ঢেকিয়া। দক্ষিণ ঢেকিয়া। আমি আনন্দধারা প্রকল্পে কাজ করি। আনন্দধারা প্রকল্প কি? স্বনির্ভর গোষ্ঠীদেরকে নিয়ে যেসব কাজ হয় সেটাই মানে আনন্দধারা প্রকল্প নামে পরিচিত। কি করতে হয় তোমাকে? দলের মেয়েদের যে সমস্ত লোন ওরা চালায়, হ্যাঁ। সেই লোনে ওরা কিভাবে টাকা শোধ করছে, কিভাবে লেনদেন করছে, খাতাটা maintain হ্যাঁ, করতে খাতাটা হয়। ওদেরকে শেখানোটা আমাদের কাজ। এবারে ওরা শিখতে পারলে ভালো, না হলে আমাদেরকে ওদের খাতা সেরে অডিট করাতে হয় বছরে। দরকারি কাজ, দায়িত্বের কাজ। রুমা, নমস্কার সুদীপ্তাদি, নমস্কার। আমি রুমা রায় বলছি, উত্তর 24 পরগনার থেকে, হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে বলছো না, তুমি তো এখানে দাঁড়িয়ে বলছো। তুমি কি করো রুমা? আমি একটা ছোট ফুলের ব্যবসা করি। আমি বাড়িতে বাড়িতে একটু ফুল দিয়ে আসি। এখন গরমকাল তো, এখন একটু সিজনটা একটু কম আছে, গরমে, হ্যাঁ। তার জন্য এখন দুটো বাড়ি একটু রান্নার কাজও করি তার সাথে সাথে। ওকে, সো খেলা শুরু করি, তারপর আবার বাকি গল্প করব। হ্যাঁ, হ্যাঁ। প্রথম রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। তোমার শাড়ির ব্যবসা কত দিনের মুন্নি? 3 বছর। 3 বছর। কি নিয়ে শুরু করেছিলে, কি ভাবনা নিয়ে, বা কেন শুরু করলে এই কাজ? ভাবনা নিয়ে বলতে, আমার স্বামী চাষবাস করতো। আচ্ছা, ঠিক আছে। তুমি কি করতে? আমি তখন টিউশন পড়াই, এখনো পড়াই আমি টিউশন ঘরে। ও, বাচ্চাদের? হ্যাঁ, আমি কোন class অবধি? 10 জন পড়াই, একদম ছোটগুলোকে, যেগুলো তৈরি করতে হয় সেগুলোকে তৈরি করি। নার্সারি, প্রি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোকে। আচ্ছা। এবার ওই অতগুলো বাচ্চা নিয়ে ওদেরকে তৈরি করা মানে মাথা খারাপ করে দেওয়া হ্যাঁ, হতো। মাথা ঠান্ডা করে হ্যান্ডেল হ্যাঁ। করা, বাচ্চা কাচ্চা হ্যান্ডেল করা বিশাল ধৈর্যের ব্যাপার। এবার স্বামী চাষবাস করতো, এবার দেখছি ওর একার পক্ষে আর সংসার চালানো হচ্ছে না, কেননা ছেলে মেয়ে, বড় আমার ছেলে 9-এ পড়ে, মেয়ে 7-এ পড়ে। ও। এবার তাদেরও টিউশন খরচা আছে, বই কেনা আছে। দিয়ে আমি ওকে বললাম যে দেখো, আমি একটা গোষ্ঠী করি, তো তাহলে ওখান থেকে কিছু একটা লোনের ব্যবস্থা করে দিয়ে আমি একটা শাড়ির বিজনেস করি। সবাই তো করছে এখন। ও, তুমি ওই স্বনির্ভর স্বনির্ভর গোষ্ঠী সদস্য? হ্যাঁ, ওখান থেকে আমি কিছু টাকা লোন নিয়ে আমার স্বামী আমি দুজনা মিলে বিজনেসটা আরম্ভ করি। মানে ও হেল্প করেছে আমাকে, তা ভালো চলে আমার, মানে খুবই ভালো চলছে। চলতে চলতে 2 বছরের মাথায় আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়। চারটে ব্লক হয়, 4টে 100%-এর দিকে। তো এবার কী করব না করব, কিছু মাথা কাজ করছে না, কিছু না। তা 2 দিন ধরে ওকে নিয়ে ওই বুকের যন্ত্রণা নিয়ে দৌড়াদৌড়ি করেছি। সার্জারি হয়, 3টে স্টেন্ট বসে। স্টেন্ট বসানো হয় ওই বেলুন 3টে মতো? হ্যাঁ, বেলুন সার্জারি করে 3টে স্টেন্ট বসানো হয়। তা ওকে মানে ট্রিটমেন্ট করে সারাতে আর করতে প্রায় আমার 10 দিনের কাছাকাছি লেগে যায় বাড়ি আনতে। সবাই মানে আমাকে মনের দিক থেকে সাহস দিলে কি হবে, আর্থিক দিক থেকে তো আর কেউ অতটাভাবে করে নেই, সবটাই আমার হেল্প।
এবার যেটুকু আমার শাড়ির ব্যবসার জন্য আমি পয়সা করি জমিয়েছিলাম সবটাই আমার ওর পেছনে খরচা হয়ে যায়। এবার তারপরেই যে এবার দুর্গাপুজো আসে আমি আর মাল তুলতে পারি না, কেননা প্রত্যেক মাসে 8,000 টাকা করে ওষুধে লাগে ওর। ওই ব্লাড থিনার খেতে হয়, blood হ্যাঁ, pressure- কেননা ওর সুগার আছে, কোলেস্টেরল আছে, আবার হার্ট, মানে ডাক্তার বলেই দিয়েছে পুরো বেড রেস্ট। এবার পুরোটাই এবার আমার ওপরে। এবার চাষবাস করে কতটা কি হবে, এবার কি করব, লোন নিয়েছিলাম, লোন নিয়ে করেছিলাম, সেই লোন কিছু কিছু দিয়ে তো তখন শোধ হয়েছিল, প্রায় 30,000 টাকার মতো বাকি আছে, এখন আমি দিতে পারিনি। এবার আমি যদি এই খেলে যদি আমি 1 লাখ টাকা পাই, ওই 30,000 টাকাটা আমি শোধ করে দেবো। আর এই যে নতুনত্ব শাড়ি আমার স্টকে আছে, কিন্তু আরও যে নতুনত্ব বেরোচ্ছে সেইগুলো আমি তুলে আবার নতুন করে ব্যবসাটাকে চালু করতে চাই। তো তোমার ব্যবসা এখন আর চলছে না? না, আমি আর মাল তুলতে পারিনি, তো মাল আছে সেগুলো তো এবার লোকের তো দেখা হয়ে গেছে, আরও তো আমাকে নতুনত্ব তো তুলতে হবে। কত টাকার stock তোমার কাছে already আছে এখন? স্টক আছে প্রায় আমার 40,000 টাকার মতো, 50,000 টাকার মতো স্টক আছে আমার ঘরে। ও, সেটা বিক্রি করতে পারছি আমি এখনো পারছি না কো। আমাকে নতুনত্ব না তুললে তো লোক তো ওই কটা মারলে তো দেখবে না, আমাকে তো আরো নতুনত্ব তুলতে হবে, সেই নতুনত্ব মাল আমায় তুলতে হবে। তুমি কি বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করো? আমার ঘরে আসে সবাই। আচ্ছা। আর ওই গোষ্ঠী করি, গোষ্ঠীর ওখানে মিটিং হয়, হ্যাঁ। মিটিংয়ে প্রচুর মহিলা আসে। তুমি নিয়ে যাও? হ্যাঁ, আমি ওখানে সাইকেলে করে নিয়ে যাই। ওখানে বিক্রি? হ্যাঁ, ওখানে গিয়ে বিক্রি করি। কেউ এসছে বাড়ি থেকে? আমার জায়ের মেয়ে এসছে আর আমার ভাই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় মুন্নি, শুরু হচ্ছে এখন। দেখে ধরো। ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে ধরো অনেকগুলো। যা, একটাও ধরলো না, কত টাকা পড়লো? হাতে সাইডে যেগুলো আটকে যাচ্ছে সেগুলো ধরো। ওপর থেকে পড়বে। একসঙ্গে অনেকগুলো ধরে নাও একসঙ্গে। হ্যাঁ, ভেরি গুড। নিচে আটকে আছে, কনুইয়ের কাছে আটকে আছে, তুলে নাও। কনুইয়ের কাছে আটকে আছে, বাইরে ওই যে ভেতরে আটকে আছে। ধরো। 500, 1000, 600, 7,610, 20। ওরে বাবা, আর কিছু বাকি নেই। 7,620 টাকা তুলে ফেলেছে মুন্নি। এইবারে দীপিকার কাছে আসি, যে নার্সিংহোমে আয়ার কাজ যে তুমি করো। কবে থেকে শুরু করলে? আমি করছি তোমার 5 training বছর। কোথায় নিলে? আমি ট্রেনিং নিইনি, ডাইরেক্ট ঢুকেছি। ও। ওখানেই কাজ করতে করতে শিখেছি। কাজ করতে করতে আর কি আয়া দিদিদের দেখে আমি শিখেছি। 5 বছর হলো? হ্যাঁ, এটা? 5 বছর করছি তার আমি আগে ওখানে। কি করতে? তার আগে আমি ব্যাঙ্গালোরে ছিলাম, ওখানে একটা গার্মেন্টসে কাজ করতাম, শার্টের শার্টের কি দোকানে না ফ্যাক্টরিতে? ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে। হ্যাঁ, ওখানে কাজ করতাম। তারপর ওখান থেকে যখন কলকাতায় শিফট হলাম, ব্যাঙ্গালোর থেকে কলকাতা এলে কেন? আমার 2020 সালে কোভিড হয়েছিল। হ্যাঁ। কোভিডের পরে প্রচুর টাকা ধার দেনা হয়ে যায়, তার জন্য আমার হাজবেন্ড ঘর ভাড়া খরচা পাতি তুলতে পারছিল না, তো আমাকে বললো তুমি বাপের বাড়ি চলে যাও। তো হাজবেন্ড ব্যাঙ্গালোরে ছিলেন, হ্যাঁ। তুমি এখানে চলে এলে? হ্যাঁ, আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার যখন কোভিড হয়, কোভিডের 3 মাস আমি হসপিটালেই ছিলাম। কেন? কারণ আমার খুব সিরিয়াস হয়ে গেছিলো, অক্সিজেন লেভেল আমার 10-15 চলে এসেছিলো। আমি 2 মাস টানা বাইপাপে ছিলাম। ওরে বাবা। তারপরে ঘরে এসেও নর্মাল অক্সিজেন নিয়েছি, 1 মাস টানা অক্সিজেন নিয়েছি। ওরে বাবা। মানে আমি একটু হাঁটলেই আমার শ্বাস আউট অফ অক্সিজেন হল, খুব কষ্ট হতো, মানে আমি কিছু করতে পারতাম না। ওখান থেকে আসার পরে আমার হাজবেন্ড বলে এত টাকা খরচা হয়েছে, তারপরে আমি সংসারও চালাতে পারছি না, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি মাসে মাসে টাকা দেবো। চলে আসার পরে আস্তে আস্তে কথা বলতো না, মানে 3 বছর কন্টিনিউ, মানে আমি ফোন করলে ধরে না।
ওখানে যে ব্যাঙ্গালোরে ঘর ছিল, আমরা ভাড়া ঘরে ছিলাম, আমি চলে আসার পরে বলছে যে আমি তো এখন এত ধার দেনা হয়ে গেছে, ঘরে থাকতে পারছি না, টাকাও দিতে পারছি না ভাড়া, তো আমি তোমার দিদির ঘরে থাকবো। তো আমার দিদির ঘরেই ছিল, আমার দিদির নিজস্ব ওখানে ঘর ওখানে ছিল। তো আমার দিদি সব কিছু খরচা টচ্চা মানে দিচ্ছিল, আমাদের খাওয়া দাওয়া সব কিছু। তারপরে এবার আমি ফোন করলে ও ফোন টোন ধরতো না, আমার দিদিকে ফোন করলে দিদি ওর খবর আমাকে দিত যে ও এখানে আছে, ওই আছে, যে আমার সাথে কথা বলবে সেই কথাটুকুও বলতো না। কেন? কারণ হলো ওনার বাবা মা আমার বাবা মার কাছে টাকা চাইতে এসেছিল, যে তোমার মেয়েকে তো ভালো করে পাঠিয়ে দিয়েছে, আমার ছেলে ওখানে ধার দেনার জন্য পড়ে রয়েছে, তোমাদের জায়গা জমি রয়েছে, বিক্রি করে কিছু দাও, আমার ছেলেকে আমি ওখান থেকে নিয়ে চলে আসবো। তা বাবা মা বলেছে আমার মেয়ে যখন হসপিটালে ভর্তি ছিল তখন আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি, আমার এর থেকে আমি আর বেশি পারবো না। টাকাও দিতে পারবে না, বাচ্চাও হচ্ছে না, এত বছর বিয়ে হয়ে গেল, বাচ্চা হচ্ছে না, তাহলে সম্পর্ক রেখে কী হবে, সম্পর্ক তুলে দাও। ওনারা চলে যাওয়ার সাথে সাথেই আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম যে বাবা মা এরকম বলেছে, ওরা গুরুজন, ওরা যেটা ভালো বুঝেছে সেটা বলেছে, এটাতে আবার রাগের কি আছে। তার মানে ওনার সায় ছিল, না হলে না এমনি বাচ্চা হচ্ছে না বলেই আর কি ওনার প্রবলেম ছিল আগাগোড়ায়। আমি যখন ব্যাঙ্গালোর থেকে বছরে কি 2 বছরে আসতাম, আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুর না বললেও শাশুড়ি খুবই বলতো, উল্টোপাল্টা কথা বলতো, যে অনেক কিছু, মানে আমি আগে নাকি বাচ্চা নষ্ট করেছি, আদৌ আমি এসব কিছুই করিনি। উনি জানে, কিন্তু বিষয়টা জেনে শুনেও মানে আমাদের দুজনকার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয়। যে তোমার এই সন্তান না হওয়ার জন্য কোনো ট্রিটমেন্ট, কোনো চেকআপ করেছিলাম, তো সেটা প্রবলেমটা ধরা পড়েছে? প্রবলেমটা ধরা পড়েছে তোমার না স্বামীর? আমার প্রবলেম। তো সেটা কোনোভাবে সলভ করা যাবে না? ডক্টর বলেছে যে হবে, তবে একটু টাইম লাগবে। হ্যাঁ। তো হাজবেন্ড মেনেও নিয়েছিল, কিন্তু এনার বাড়ি থেকে কেউ মানছে না। এখন তো বলছে যে না, অন্য বিয়ে দিয়ে দেবে। তো আমি 1 লাখ টাকা পেলে, আমি তো এখন থাকি বাপের বাড়ি, বাবা যেটুখানি আমাকে পারবে জায়গা দেবে, সেই জায়গার মধ্যে আমি মাথা গোঁজার মতো সম্মানের সাথে একটা থাকতে চাই, ঘর করে থাকতে চাই। আর হচ্ছে যে আমার ওভারিতে সিটস আছে, ডাক্তার ট্রিটমেন্ট করাতে চাই। আচ্ছা, সিস্টিক ওভারি, সেটা তুমি ট্রিটমেন্ট করাতে চাও? ওকে, এবার খেলবে। চলো দীপিকা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না। ভালো করে ধরো, 500 টাকাগুলো ধরো। উনি তোমার দিদি? হ্যাঁ। একজনের হৃদয় না রে না, কারো ধার ধারে না। এ দেখো ওপর থেকে পড়ছে টাকা, একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো একসঙ্গে সব কটা। যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী, ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতে ভালো করে ধরো। এক লালনা করেছে ইন্দ্রজাল, ওপর থেকে এই অবস্থায় না রে না, আর তো পারে না। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, পড়ছে, ধরো। ওই দিদি ব্যাঙ্গালোরে থাকেন? না না, ওটা আমার মেজো দিদি, বড় দিদি ব্যাঙ্গালোর। ওকে। 200, 400, 50, 60, 70, 80, 1580। এইবারে মৌমিতার গল্প একটু শুনি, বলো। দিদি বলছি, আমার প্রথম থেকেই একটু মানে পড়াশোনাটা একটু বেশি দূর পর্যন্ত করার খুবই ইচ্ছা ছিল। তো বাড়িতে আমরা 3 বোন, বাবা মায়ের আর্থিক অবস্থা সেরকম ভালো নয়। বড় দিদিকে প্রথমে বিয়ে দিয়ে দেয় 17 বছর বয়সে, দিয়ে দেয় বিয়ে। এবারে দিদি আর পড়াশোনা চালাতে পারেনি।
আমি খুব জেদ করছিলাম যে আমিও পড়াশোনাটা চালাবো, কিন্তু আমার বাবা মায়ের সামর্থ্য হয়নি তখন। ওরাও আমাকেও বিয়ে দিয়ে দেয়, আমার হচ্ছে উচ্চ মাধ্যমিক দেওয়ার 1 মাস আগে আমাকে বিয়ে দিয়ে দেয়। যা, বিয়ের পরে আমি 1 মাস আর তো পড়াশোনা করতে যেতে পারিনি, পড়াশোনাটা আমি ওদের বাড়ি থেকেই করি। তারপরে যাওয়ার পরেই শাশুড়ি মায়েরও শরীর খারাপ হয়। এবারে ওই 1 মাস জানি আমি ওখানেই পড়ে পরীক্ষাটা দেব, তো মায়ের শরীর খারাপ হয়ে যাওয়ার পরে এবারে তাকেও দেখাশোনা করতে হয়। বাপের বাড়ি আর আসতে পারিনি, কথা ছিল যে বিয়ের পরে বাপের বাড়িতে চলে আসবো, দিয়ে ওখানে থেকে পড়াশোনা করে পরীক্ষা দেবো, কিন্তু বাপের বাড়ি আর আসতে পারিনি। পরীক্ষার 8 দিন আগে অ্যাডমিট যে দেয়, ওই অ্যাডমিট আনতে এসে ওখানে থেকে পড়াশোনা মানে করলাম 8 দিন। তো তোমার যদি বিয়ে না হতো, তোমার শাশুড়ি মার দেখাশোনা কে করতেন? এখন আমি তখন বাড়িতে একা মেয়ে, আর কেউ নেই বাড়িতে তখন মা ছাড়া, আর বাকি সবাই ছেলে, আমার থেকে কি আর ভালো দেখতে পারবে, ওই জন্য আমাকে থাকতে হলো ওখানেই। ওই 8 দিন আগে যে পরীক্ষা দিলাম, এইচএসটা দেওয়া হলো। তারপরে পড়ার তো খুবই ইচ্ছা, কিন্তু আর কত নাম্বার হলো এইচএসে? এইচএসে আমার হচ্ছে 378, মানে 75% পেয়েছিলাম। 75%? এত কিছু করে তুমি 75% নাম্বার পেলে, হ্যাঁ। 8 দিন পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে, ভাবো। তাহলে ও একটু সুযোগ পেলে পড়াশোনা করতে পারলে কতটা ভালো রেজাল্ট করতে পারতো। তারপরে পড়াশোনা মানে আর কোনো আশাই নেই যে মানে আর মনে হয় পড়তে পারবো নি। এবার বাড়িতে তো সেরকম একটা তো আর্থিক অবস্থাও নেই যে শ্বশুর বাড়ি, বাপের বাড়িতে যেরকম অবস্থা সেরকম দেখেই শ্বশুর বাড়িও হয়েছে, এবার তাদেরও অবস্থা সেরকম একটা আর্থিক অবস্থা ভালো নয়। তো তবুও পড়াশোনার জন্য যখন আমার মন খারাপ, মানে আমার মনটা চাইছে যে আমি আরও পড়ি অনেক উপরে যেয়ে, তখন আমার বাবা মা আর শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে মানে সাহায্য করলো। তাও মানে আমি যেটা করলাম, প্রাইমারিতে বসার জন্য ডিএলএডটা করতে চাইলাম, তখন বসার জন্য তাও কিছু টাকা মানে শর্ট পড়তিছে, ওদের তো কোর্স ফি তো দিয়ে দিতে হয় প্রথমেই। তখন আমি আমার বিয়ের গয়না বন্ধক দিয়ে পড়াশোনাটা করছিলাম। ভেরি গুড। তারপরে আস্তে আস্তে বাড়ি থেকে গয়নাটা ছাড়িয়ে দিয়েছে। তো এখন আমি এরপরে এইচএসের পরে যে গ্র্যাজুয়েশনটা হয়, ওটা কিন্তু আর করতে পারিনি। হ্যাঁ, ওটা আর করতে পারিনি। গ্র্যাজুয়েশনটা করাও মানে খুব ইচ্ছে ছিল। তারপরে আস্তে আস্তে বাড়িতে থাকতে থাকতে এই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হলাম। আসা যাওয়া করতে করতে আমিও তো সদস্য, গোষ্ঠীর সদস্য। এবার আমাদের দলের যে খাতাপত্র যা কিছু করতে হয় আমিই যেতাম, আসতাম, সব সময় করতাম, জানাশোনা হয়। ওখান থেকেই মানে আমাকে কাজের জন্য বলে, এই আনন্দধারা প্রকল্পে কাজের জন্য, এটার জন্য মানে বলে। এটা কি মাসিক আয় আছে কোনো? মাসের কোনো বেতনই নেই, আচ্ছা। অনারোরিয়ামও নেই। তাহলে মানে আমার কাজ ভিত্তিক মানে টাকা। আচ্ছা। যেমন আমার আন্ডারে 30টা দল, 30টা দলে 300টা মেম্বার, 300টা মেম্বারে ওদের যেরকম ওরা লোন নেয় 30টা দলের, ওদের খাতাপত্র সারার দায়িত্ব আমার। যাবতীয় ওদের যে প্রথম যখন শুরু হয় ওদের অনলাইন এন্ট্রি হয়েছিল, ওগুলো তো আগে হয়নি, ওগুলো NRLM পোর্টালে আমাদেরকেই অনলাইনে এন্ট্রি করতে। এই যে সার্ভিসটা তুমি দিচ্ছ, এর জন্য তোমার কোনো রোজগার নেই? রোজগার আছে ম্যাডাম। যেমন আমি কাজ করলাম, তো 2টো দলকে ডেকে ট্রেনিং দিলাম। প্রত্যেকটা দলে 4টা খাতা হয়। এবার 4টা খাতা কিভাবে করবে ওদেরকে বোঝালাম। বোঝানোর পরে ওরা কীরকমভাবে করছে আমাদেরকে ওটা দেখতে হয়, ঠিকঠাক করছে নাকি। যেহেতু পুরো লোনটাতেই ওতে ভুল হওয়া মানে বার্ষিক অডিটটাও ভুল হবে, ও হিসাব মিলবে নি, তাহলে সবটা আমাদেরকে দেখতে হয়। আবার অনেক দল আছে যাদের পড়াশুনোই নেই, হিসেব রাখা সম্ভব না, তারা কিছুই রাখেনি, তখন আমাদেরকেই ওটা সেরে অডিট করাতে হয়। তুমি টাকা কত পাও আমাকে বলো। এটা 2টো দলে যেমন ট্রেনিং দিলাম, তো একদিনে ট্রেনিং দিলে 300 টাকা। কতদিন বাদে বাদে তোমার এই ওটা বছরে 30টা দলের করতে হয়। বছরে 9000 টাকা তোমার গ্যারান্টিড। প্লাস এই কাজের সঙ্গে যুক্ত থাকলে যত সার্ভে হয়, অনলাইন সার্ভে, বাড়ি বাড়ি গিয়ে, যেটা আগে হতো ওটা আমাদেরকে ফোনে অ্যাপসের মাধ্যমে সার্ভে করতে হয়, তার জন্য রোজগার আছে। হ্যাঁ, তার জন্য রোজগার আছে। যেমন একটা দলের সার্ভে করলে 100 টাকা দিবে, ওটা ফোনে করলে।
তোমার বাড়িতে এখন কে কে আছেন মৌমিতা? আমাদের যৌথ ফ্যামিলি, আমার শাশুড়ি, শ্বশুর মশাই, আমার স্বামী, আমি, আমার মেয়ে, আর আমার দেওর, আমার যা, তার মেয়ে। আজকে কেউ এসছেন? হ্যাঁ, এসছে। ও, ওটা তোমার মেয়ে, আর কেউ আসেনি বাড়িতে? হ্যাঁ, আমার স্বামী এসছে, আমার দিদির মেয়ে আর মেসোবাবু। ও, তো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে মৌমিতা? আমার যে গ্র্যাজুয়েশন করার ইচ্ছা ছিল, হ্যাঁ, হ্যাঁ। ওটা আমি চালু করতে চাই, মানে আমি Very ওটা good. পড়াশোনাটা করতে চাই। ভেরি গুড। আর আমার হাজব্যান্ডের মানে ওই ও তো আখরোশ বিক্রি করে, ও তো হাত মেশিন চালায়, ওর অসুবিধা হয়, মানে মাঝে মাঝে না মানে আপসে আপসেই মানে ছাতিতে যন্ত্রণা হবে, যেদিকে যন্ত্রণা হবে সেদিকটা অবশ হয়ে যায়। এবারে ওকে ডাক্তার বলছে যে যেন না আখ মেশিনটা মানে বেশি চালায়, সেই জন্য একটা মানে ওই ধার করে একটা কিস্তিতে টোটো নেওয়া হয়েছিল আর কি, তার কিছুটা ধার আছে, ওটা শোধ করতে চাই। তো টোটো চালাবেন? হ্যাঁ, আর টোটো যারা চালায়, আখের রস চালায়। খেত তাদের কি হবে? সকালে আখের রস বিক্রি করে, টোটো নেওয়াও আছে, ওটা বিকালে দুপুরের পরে চালায়। Okay, কত বাকি আছে এখন? মানে ওটা 70,000 টাকা বাকি আছে। 70,000 বাকি। এসো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু মৌমিতা এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। হবে হবে হবে। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস টেস্ট নেইছি আজ। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে সময় শেষ হয়ে যাচ্ছে, ধরো ধরো বলছি সময় শেষ হয়ে যাচ্ছে, ধরো। হন্যে হরি ধরো ধরো, ও বাচ্চাটা পড়ে ধরো। জিরুনি তলাশ, বলো কোন ওপর থেকে পড়লে একসঙ্গে ধরে নাও অনেকগুলো, মুনি হায় গো ধরে নাও একসঙ্গে, একসঙ্গে অনেকগুলো ধরো। লেখা পায় করি সার্চিং মোড অন, ওরে সার্ভার বন বন। গুড, গ্রেট গোয়িং, লাভলি, খুব ভালো, খুব ভালো। ওরে সার্ভার বন 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 বন। ধরো, চলে গেল সব। 500, 1000, 80, 90, 4,490। এইবারে রুমা, তুমি এই রান্নার কাজ কেন করছো? আমি যে ফুলের ব্যবসাটা করছি হ্যাঁ। সেটা এখন গরমকালে সিজনটা একটু কমে গেছে, একটু বিক্রি বাটা কম, এবার সেইভাবে আমার ইনকামটাও হচ্ছে না। তো ওদিকে ইনকাম কমে গেছে বলে এই কাজটা নিয়েছো। হ্যাঁ, এই কাজটা করছি। ভালো লাগে কাজটা করতে? হ্যাঁ, রান্না করতে ভালো হ্যাঁ, লাগে, হ্যাঁ। এনজয় করো? হ্যাঁ, হ্যাঁ। ব্যাস, তাহলে অসুবিধা কোথায়? তোমার বাড়িতে কে কে আছেন? আমার স্বামী আছে, আমার ছেলে আছে। স্বামী কি করেন? স্বামী একটা কারখানায় ব্যাগের কাজ করে। ব্যাগের কারখানায়, ওকে। ছেলে কত বড়? ছেলে এটি পড়ে। 8-এ পড়ে। ও তো মোটামুটি নিজের দায়িত্ব নিজে নেবার মতো হয়ে গেছে। So, এখনো সেইভাবে পারে না। সব তোমায় করে দিতে হয়? দেবে না? ওকে খাইয়ে দিতে হবে। দিতে হবে মানে তুমি দেবে না, বলো নিজে খাও। ও খায়, কখন খায়? ও যখন অকেশন পড়ে তখন নিজের হাতে খাবে, এছাড়া বাড়িতে আমাকে খাওয়া দিতে হবে। তুমি 2 দিন ছেড়ে দাও, আমি খাওয়াবো না। দেখো না খেয়ে থাকে কিনা 2 দিন। আমার মেয়ে ক্লাস 3 থেকে নিজের হাতে খায়। বাচ্চাকে সেলফ সাফিসিয়েন্ট করো। এই বাচ্চাই বড় হয়ে যখন একটা ভালো চাকরি পাবে, তারপরে গিয়ে বলবে আমি একা থাকতে পারবো না, আমি রান্না করতে পারি না। যে নিজে খেতেই পারে না সে রান্না কেমন করে করবে? বাড়ির বাইরে কাজ করতে যেতে হতে পারে তো, অন্য কোথাও শহরের বাইরে, দেশের বাইরে ভালো চাকরি বিদেশে, তখন তুমি ওকে পাঠাতেই পারবে না। বলবে এ বাবা ও তো কিছুই পারে না, ওকে কি করে আমি পাঠাবো? ওকে সেলফ সাফিসিয়েন্ট তৈরি করো যে সব পারবে। আজকে তোমার যদি গড ফরবিড আজ না হোক কাল ধরো তোমার শরীরটা একটু খারাপ, ও কি না খেয়ে থাকবে? থাকবে না তো। তাহলে অনেক বড় হয়ে গেছে, হি ইজ এ ম্যান নাও, কেন খাবে না?
ওকে, ওর নাম কি? রিত রায়, ক্লাস 8-এ পড়ো। কোন স্কুলে? হাবড়া স্কুল। ওকে, পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, কোন সাবজেক্ট ভালো লাগে? জিওগ্রাফি। ও, তো তুমি নিজে খেতে পারো না? পারি। তাহলে মাই জোর করে খাইয়ে দেয় না? তোমার বান্ধবী টান্ধবী আছে তো পাড়ায় টাড়ায়? হ্যাঁ, তো বান্ধবীরা শুনছে যে এর মার হাতে এখনো খাইছি, সব বান্ধবী চলে গেল। রিত, ডু সামথিং। এসব বান্ধবীরা লজ্জা পাবে যে মায়ের হাতে খায়। মাম্মাস বয়, না না না, এর চলবে না। বি সেলফ সাফিসিয়েন্ট, বি আ ম্যান। তুমি বরং উল্টে বলবে, মা তোমার কষ্ট হচ্ছে, আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি। বুঝলে? দ্যাটস দ্য ওয়ে। তোমার পাশে কে? তোমার বাবা? ওটা আমার স্বামী এসছে, আমার বাবা এসছে, মা এসছে। ও, বাবা মাও এসছেন, নমস্কার। মা সকাল থেকে ফুলের কাজ করবে, তারপরে দুজনের বাড়িতে রান্না করে আসবে, করে নিজের বাড়ির রান্না কে করে? তুমিই করো। তো মা 4:30 নিজের 5টায় বাড়ির, উঠি। ও গড, তারপর নিজের বাড়ির সব কাজকর্ম করবে, আবার তোমাকে খাইয়েও দেবে। কাল থেকে নিজেরটা নিজে। ওকে রিত, মনে থাকবে? ওকে। সো রুমা, তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও, কি করবে বলো? একটু ফুলের ব্যবসাটা একটু বড় করতে চাই। মানে কিভাবে বড় করবে? মানে এই গরমকালের সিজনটা তো কম হচ্ছে, হ্যাঁ। মানে একটু কোনো জায়গায় দোকান ভাড়া নিয়ে বা দোকান করে যদি বসতে পারতাম, তাহলে গরমকালটাও একটু মেকআপ হয়ে যেত আমার। গরমকালে কেন কম হচ্ছে? কম হয় এখন ফুলটা কি গরমে পচে যাচ্ছে, পচে নষ্ট হয়ে যাচ্ছে। যাচ্ছে। আবার এখন সাধারণত ফুল ফুটছে, সের জন্য মানুষ আর নিতে চাচ্ছে না গাঁদা ফুলটা। ফুল প্রিজার্ভ করার কি উপায় ভালো রাখার জন্য? ফুল ও ফ্রিজে রাখতে হয়, ফ্রিজে রাখতে হয়। মানে 2-3টে প্লাস্টিক মুড়িয়ে তারপরে রাখতে হয় ফুলটা, ও, নাহলে থাকে না। আর যত গরম পড়ছে ফুলটা রাখতে পারছি না। এই মানুষ নোয়াটাই কমে গেছে। আবার শীতকালে আবার অনেক বাড়ে, আমার বিজনেসটা অনেকটা আগিয়ে যায়। তো তোমার একটা নিজের একটা ছোটখাটো দোকান হ্যাঁ। অন্তত যদি হয়ে যায়, যার থেকে তুমি ব্যবসাটা হ্যাঁ, হ্যাঁ। ঠিকঠাক চালাতে চালিয়ে পারি। নিতে হ্যাঁ, পারবে। হ্যাঁ। হ্যাঁ, ছোট দিয়ে শুরু করো, হ্যাঁ, আস্তে আস্তে বাড়বে, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। করে ফেলো সেটা। ওকে, চলো এসো ফার্স্ট রাউন্ডে খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব দাঁড়া। বৃন্দাবন, তোকে নিয়ে ঘুরতে যাব ধরো। বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড যেটা ধরছো সেটা রেখে দাও না। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে ওপর থেকে পড়বে। হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। তাড়াতাড়ি ধর। কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুডে তাড়াতাড়ি 500 টাকা আছে, 500 টাকা 500 টাকা আমি উপরতে বললো 500 টাকা। ও দুনিয়াটাকে কেন মনে রং বেরঙের বেলুন উড়তে থাকে। দেখে শুনে তোকে বুঝে গেছি। কেন মনে আকাশ কুসুম চিন্তারা ওপর থেকে পড়ছে, ধরো 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 ধরো, যা চলে গেল। দূরে দূরে থাকে। ও 500 700 70 80 90 2090। মৌমিতা আর মুন্নিকে পেরোনো গেল না, শুধুমাত্র দীপিকাকে পেরোতে পেরেছি। 2090 রুমার স্কোর। মুন্নি একটু বেশি এগিয়ে গেছে মনে হচ্ছে ফার্স্ট রাউন্ডেই, আর বাকিরা মোটামুটি কাছাকাছি আছে। সো গানের রাউন্ড জমবে আজকে ভালো। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা।
দিচ্ছিল। কেন? এই যে দিশার মতন আমি বলছিলাম যে আমাকে ন্যাড়া করো না আজকে। আমাকে দেখো এইসব কাপড় টাপড় বেঁধে পুরো জোর করে ন্যাড়া করে দিচ্ছিল। বেশ তো, ভালো লাগতো দেখতে। আমার কি অপরাধ যে আমাকে ন্যাড়া করবে? তুই আর অপরাধ? তুই তো মানে চুড়ি চামারিগুলোকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলেছিস, প্রায় প্রাতিষ্ঠানিক। না দিদি এরকম ভাবে বলো না, আমি আমার মাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। মাকে খাইয়ে দি? হ্যাঁ সেই জন্য আমাকে ন্যাড়া করে দেবে কেন গিয়ে? মাকে কি খাইয়ে দিচ্ছিলি? মটন। মটর? মটন মটন। ও মটন, কি মটন? আমাদের পাড়ার ঝন্টু কাকু আছে তো, ও একটা বড় খাসি পুষতো। আমি ওদের বাড়ির খাসিকে আমাদের বাড়ির মটন করে দিয়েছিলাম। তারপর ওই ঝন্টু কাকু গোটা গ্রামের লোক নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে, আমাকে ধরে নিয়ে গেছে। আমাকে ধরে নিয়ে সেই ইটালিয়ান সালুনে চলে গেছে। বেশ করেছে। তারপরে আমাকে এই যে চেয়ারের ওপর কাঠের তক্তাও পেতে দিয়েছিল দিদি আমাকে চুল কেটে দেবে বলে। বেশ করেছে, আমি দেখতে চাই তোকে কেমন লাগে। আমি কোনো রকমে পালিয়ে এসেছি। কেন পালিয়ে এসেছিস? আমি এখানে, এই যে ঝন্টু কাকু এখানে আছে, টুনি এসে ধরে নিয়ে যান। এসব বলো না। আমি সাক্ষী থাকবো। শোনো না, বলছি তোমার বাড়িতে এক্সট্রা ঘর আছে? না। আজকে আমি গ্রামে ঢুকলে না আমাকে একদম মানে ন্যাড়া করেই দেবে। ওকে ঢুকতে হবে না, আমি ঝন্টু কাকুকে বলছি লোক লস্কর নিয়ে এখানে চলে আস। না 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 না, না একদম না, একদম না। ঝন্টু কাকু আপনি যেখানেই থাকুন, আসুন টুনিকে নিয়ে যান। আমার কি ইমেজ নেই? ইমেজ? এই যে তুমি বললে তখন দিশাকে যে একটা ইমেজ নেই, তো আমার কি একটা ইমেজ নেই? দিশা আর তুই তো এক নয়। দিশা কারুর পকেট কাটে না, দিশা কারুর জিনিস নিজের বলে নিয়ে নেয় না, দিশা অন্যের বাড়ির খাসিকে নিজের বাড়ির মাটন বানায় না। নো কম্প্যারিজন। দিদি তুমি একবার ভাবো, দেব যদি আমাকে ন্যাড়া মাথায় দেখে কেমন লাগবে দেখতে? আমি রোজ ভাবতে চাই, একবার কেন 100 বার ভাবতে চাই এই দৃশ্যটা। তুমি দেবে না তো থাকতে তোমার না বাড়িতে আমার? না, আমি বুঝে গেছি, আমাকে কুলো দিয়ে আজকে এদের বাড়ির মানে কারোর একটা বাড়িতে আমি থাকার ব্যবস্থা। কেউ নিয়ে যাবে না তোকে। না না, আমি দক্ষিণ 24 পরগনার মধ্যেই থাকবো মনে হচ্ছে আজকে, বাড়ির কাছাকাছিই থাকবো। দীপিকা, রুমা, তোমাদের স্কোর কম আছে। আমি নিয়ে যাব। ওই দেখ, দীপিকা অলরেডি নিজেই ঘর যদি বাবা দেয় এইসব বলছিল, আবার নিয়ে যাচ্ছে টুনিকে রাখতে। বাকি আমি জানি না। দীপিকার বাবা এসছেন সঙ্গে? হ্যাঁ, বাবা মা আর দিদি। বাবা তো হেসে কুটোপুটি খাচ্ছেন। হ্যাঁ নিয়ে যাবো, কোনো চিন্তা নেই। আমার বাড়ি তো বারাইপুর, পেয়ারা খাবে আর কি হবে। ঠিক আছে, পেয়ারা বাগান সব খালি হয়ে যাবে, বাড়ি বারান্দা যখন সব খালি হয়ে যাবে তখন এসে এখানেই বসিয়ে দিয়ে যাবেন। এই আমি আগের থেকে আপনাকে চেতাবনী দিয়ে রাখলাম। তারপরে যদি আপনি দায়িত্ব নিয়ে টুনিকে নিয়ে যান কাকু, আই উইশ ইউ অল দ্য বেস্ট। তুই যা মো দীপিকার ওখানে যা শিগগিরই। গানের রাউন্ড শুরু করি। সবাই বাজারে হাত দাও। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো মৌমিতা। মন চাই শুধু সেই কথা বলতে, মন চাই শুধু সেই তোমাকে দেখতে, তোমাকে আই লাভ ইউ মাই লাভ। লক করবো এটা।